কে? তখনই হা হা করে হাসির শব্দ ভেসে আসলো। জায়া অজানা ভয়ে ঘামছে। পুরুষটি এবার তার পেছন থেকে এক লাফে সামনে চলে এসে একদম জায়ার কাছ ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। এতে আরও চমকে উঠে জায়া। সে নিজের ঘাড় পেছনের দিকে হেলিয়ে চোখ তুলে তাকায় সামনে আসা মানুষটির দিকে। বেশ লম্বা চওড়া উঁচু এক পুরুষ, পেটানো শরীরের সম্পূর্ণ কালো পোশাক, কালো প্যান্ট, কালো শার্ট, তার উপর আবার সেই কালো রঙের জ্যাকেট, মুখে জ্বলন্ত একটা সিগারেট ধরে রাখা। জায়া দেখলো তাকে, তবে চিনতে পারল না। উচ্চতা আর দেহের ভঙ্গিমায় তাকে কিছুটা কল্পের মতো মনে হচ্ছে, যেন কল্পের বিকল্প। নাক মুখ কুঁচকে তাকিয়ে আছে জায়া। আগে কখনো দেখেছে কিনা তাই ভাবছে সে। জায়ার ভাবনার মাঝেই পুরুষটি সিগারেটের ধোঁয়া তীব্রভাবে উড়লে কাশি উঠে গেল জায়ার। পুরুষটি হাসছে, সিগারেটে পরপর কয়েকটা টান দিয়ে তা ছুঁড়ে ফেলল। দাঁড়ালো থেকে কিছুটা হেলে জায়ার মুখের সামনে নিজের মুখ আনল। জায়ার চোখে চোখ রেখে ফিসফিসি করে বলল, ভয় পেয়েছিস? নিজে প্রশ্ন করে আবার নিজেই পর মুহূর্তেই উত্তর দিল, ভয় পাওয়া ভালো ভালো, সুন্দরী ভিতরের নারী, দেখতে মিষ্টি লাগে ভারী। হা হা। জায়া এবার নিজের হাত পা ছুটাছুটি করতে করতে অস্থির হয়ে বলল, কে আপনি? আমাকে এভাবে এখানে কেন নিয়ে এসেছেন? কোথায় আছি আমি? আরে জায়া রানী সুন্দরী, এত ছটফট করছো কেন বলো তো? একটু শান্ত হয়ে বসো তো দেখি। ভালো মেয়েরা এত ছটফটানি হয় না। তার প্রতিটি কথা যেন জায়ার শরীরে কাটার মতো বিচ্ছে, আর তার মনে এক অজানা ভয় জাগছে। বুকের ভেতর একটা শীতল শিহরণ উঠছে, এক ধরনের অস্থিরতা যা তার সমস্ত অনুভূতি শোষণ করছে। এমন পরিস্থিতিতে সে নিজের অজান্তেই মনে মনে কল্পভাইকে ডাকছে। এখন যেন খুব করে চাইছে এই মুহূর্তে তার কল্পভাই আসুক। জায়ার ভীতু চেহারা দেখে নিলয় কিছুটা বিরক্তি নিয়ে কিছুটা দূরে সরে গেল। সে পাশ থেকে একটা ভর্তি বস্তা টেনে নিয়ে সেটাতে কয়েকটি ফু দিয়ে নিঃশব্দে বসে পড়ল। পায়ের উপর পা তুলে তারপর জায়ার দিকে তাকিয়ে বলল, খানবাড়ির মেয়ে এত ভয় পায়? বাহ, তোকে এতেও সুন্দর লাগে? তুই কি সুন্দর রে মাইরি! কাউকে এরকম বোরখা হিসাবে সুন্দর লাগে জানা ছিল না তো। জায়া এ ধরনের কথায় শিউরে উঠল। নোংরা লাগছে তার এ ধরনের কথা, ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না। জায়া কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই নিলয় বাধা দিয়ে বলল, ওহো, তোর কিছু বলা লাগবে না। তোকে দেখে তো এই নিলয় মণ্ডল ফিদা হয়েছে, তাই মাথায় যা চিন্তা ছিল ওসব বাপ। আয় তোকে বিয়ে করি। এই নিলয় তোকে বিয়ে করবে, এতে এক ঢিলে দুই পাখি মারা হবে। তার কথার মধ্যে কান খাড়া করে শুনতে পেল বাহির থেকে অনেক আওয়াজ আসছে। হাসল নিলয়। ধীরে বসা থেকে দাঁড়িয়ে পকেট থেকে একটা লাইটার আর একটা সিগারেটের প্যাকেট বের করে তার মধ্যে থেকে একটা সিগারেট হাতে নিল। একটা নিয়ে প্যাকেটটা আবার পকেটে রেখে দিল। প্রায় কয়েক ঘন্টা হয়েছে জায়াকে এখানে এনেছে। এটা ভার্সিটিটি একটা পরিত্যক্ত রুম, যেদিকে সহজে কেউ আসে না বললেই চলে। এতক্ষণে নিশ্চয়ই খানরা সব তুল কালাম বাঁধিয়ে ফেলেছে বাহিরে। কিছুক্ষণের মধ্যে এখানেও আসবে ভেবে মুচকি হাসল নিলয়। লাইটারটা জ্বালিয়ে সিগারেটটা ধরিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে জায়ার দিকে এগিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ধীর গলায় বলল, তোর বাপ ভাইরা বোধহয় এসে গেছে, বুঝলি তো? ভয় নেই, তুই ভার্সিটিতেই আছিস এখন। তোকে এখানে কি জন্য এনেছিলাম বলতো? বলে ঘাড় বাঁকা করে জায়ার দিকে তাকালো। জায়া কিছু বলছে না, সে ততস্থ হয়ে আছে অস্বাভাবিকভাবে। হঠাৎ নিজের এত কাছে কোনো পুরুষের আশায় তার হাত পা কাঁপছে অজানা ভয়ে। মনে মনে নানান কথা বিড়বিড় করছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। চোখে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। অতীতের কিডন্যাপ হওয়া ভয়ঙ্কর স্মৃতিগুলো ভেতরে নাড়া দিচ্ছে তার। সেই অন্ধকার, সেই একই পরিস্থিতি। নিলয় ওকে কিছু বলতে না দেখে হতাশ হয়ে বলল, কি মেরে তুই! এতক্ষণে একটা চিল্লান তো দিলিই না, সাথে কিছু প্রশ্ন করলে তার উত্তরও দেখে দিতে চাস না। সমস্যা কি তোর? ভয় পেলে তো মেয়ে মানুষ চিল্লাচিল্লি করে, পুরুষ মানুষের মাথা খায়। তুই খেলি না কেন? জায়া নিশ্চুপ, কোনো কথা তার কানে পৌঁছায়নি। কোনো ঘোরের মধ্যে আছে সে। এবার অনেকটা বিরক্ত হলো নিলয়। চোয়াল শক্ত করে জায়ার দিকে তাকিয়ে আছে সে। তার মন চাইছে এখনই কিছু একটা করে দিতে, কিন্তু করবে না এখন কিছু। সে জায়ার দু পাশে দু হাত দিয়ে চেয়ারে ধরে ঝুঁকে গেল। ডান হাতে এখনো জ্বলন্ত সিগারেট। জায়া নিশ্চুপ, কোনো কথা তার কানে পৌঁছায়নি। কোনো ঘোরের মধ্যে আছে সে। এবার অনেকটা বিরক্ত হলো নিলয়। চোয়াল শক্ত করে জায়ার দিকে তাকিয়ে আছে সে। তার মন চাইছে এখনই কিছু একটা করে দিতে, কিন্তু করবে না এখন কিছু। সে জায়ার দু পাশে দু হাত দিয়ে
চেয়ার ধরে ঝুঁকে গেল। ডান হাতে এখনো জ্বলন্ত সিগারেটটা জ্বলজ্বল করছে। জায়া পিছনের দিকে আরো হেলে গেল নিলয়কে এভাবে দেখে। নিলয় ঠোঁটে শয়তানি হাসি টেনে বলল, মাইয়া মানুষ, বোঝার তো কথা, কেন নিয়ে এসেছিলাম। কিন্তু আগেই বলছি ওসব চিন্তা বাদ দিছি এখন। তোকে আমার লাগবে, ওয়েট। নিলয় হঠাৎ করে নিজের ডান হাতটা তুলে সিগারেটের শেষ টান দিয়ে আচানক সিগারেটটা জায়ার হাতের উপর পিঠে চেপে ধরল। জায়া উফ করে উঠতেই সিগারেটটা সরিয়ে বলল, সরি সোনা, কিন্তু এটা করা প্রয়োজন মনে করলাম। তুই যাতে আমাকে বলে না যাস, একটা চিহ্ন এঁকে দিলাম, ভালো না? জায়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। নিলয় তা দেখে ওর কাছ থেকে সরে এসে বলল, যা, আজ আর কিছু করলাম না তোকে, এমনি সুন্দর ফুল রেখেই ছেড়ে দিলাম। আমাকে ভুলে যাস না কিন্তু, আবার দেখা হবে, বাই বাই। নিলয় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে জায়াকে ওই অবস্থায় রেখেই জায়ার সামনে থেকে সরে যায়। পেছনের দিকে বন্ধ বিশাল জানালাটা খুলে মুহূর্তেই চলে যায় সেখান দিয়ে। ওইদিকে জায়া শুনতে পায় দরজার বাহির থেকে কেউ বলছে, স্যার, ম্যামের শেষ ফোন সিগন্যাল এখানে পাওয়া গেছে বলছে। এমন কথা কানে আসতেই জায়া যেন স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলল। দরজায় তীব্রভাবে আঘাত করায় আওয়াজ আসতে লাগলো। এবার জায়ার বুকের ভেতর থেকে এক ধরনের চাপ হালকা হয়ে গেল মুহূর্তেই, তবে পুরোপুরি শান্ত হতে পারল না। দম আটকে আসছে তার এমন অন্ধকার আচ্ছন্ন রুমে। গোধূলিতে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। অনুভূতিগুলো সৃষ্টির ঊর্ধ্বে এক অদ্ভুত শূন্যতার মাঝে। সে টলমল চোখে অতি আগ্রহ নিয়ে তাকালো দরজার দিকে। শরীরের প্রতিটি কোষ যেন সময়ের সাথে লড়াই করছে, প্রতিটি নিঃশ্বাস এক ধরনের অজানা উদ্বেগ। ঠিক কতটা সময় ধরে এখানে বসে আছে, কিভাবে সময় পার হয়ে যাচ্ছে তা সে বুঝে উঠতে পারছে না। এক অদ্ভুত বিস্ময় তাকে ঘিরে রেখেছে। হাত পা অবশ হয়ে এসেছে, সমস্ত শক্তি চলে গেছে শরীর থেকে। হিজাবে মোড়ানো মাথাটা অজানা কারণে ঝিমঝিম করছে। ভারী নেত্রপল্লক দুটি বন্ধ হয়ে আসতে চাইছে বারংবার, যা জোর করেও খুলে রাখা সম্ভব হচ্ছে না তার পক্ষে। জায়া ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করে নিলে হঠাৎই যেন কানে ভেসে আসলো তার নামটি, পরিচিত উদ্বেগ কণ্ঠস্বর। জায়া, পরিচিত গলার আওয়াজ পেয়ে ভারী নেত্রপল্লক দুটি টেনে খুলতে চেষ্টা করলো জায়া, তবে ব্যর্থ হলো। কল্প, হিমান, আফরাজ, হেমায়েত চার ভাই চিন্তিত অস্থির হয়ে প্রবেশ করছে ভেতরে। সাথে দুজন পুলিশ সহ তাদের কিছু গার্ড রয়েছে। সবাই ভেতরে এসে কাউকে খোঁজার আশায় এদিকে ওদিকে ছড়িয়ে পড়ল। কল্প আর হিমান এসে জায়ার বাঁধনগুলো খুলতে লাগলো। জায়া সবই অনুভব করতে পারছে, কিন্তু চোখ খুলে তাকাতে পারছে না। হিমান ওর পেছনের বাঁধনগুলো খুলতেই কল্প হাঁটু গেড়ে বসে জায়ার হাত মুক্ত করে এক হাতে নিজের মুখের মাস্কটা খুলে ফেলল। জায়ার গালে নিজের দু হাত ছুঁয়ে বলতে লাগলো, জায়া, এই জায়া, চোখ খুলে দেখো, এসে গেছি আমরা, আর কোনো ভয় নেই। হিমান এবার পেছন থেকে কল্পের পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাই, মনে হচ্ছে জায়ের কোনো হুঁশ নেই, ওকে আগে বের করতে হবে এখান থেকে। ওই হারামি যা এখানে আমাদের আশা টের পেয়ে পালিয়ে গেছে নিশ্চয়ই। কত বড় কলিজা ওর। বেশ ক্ষিপ্ত হয়ে বলল হিমায়েত। আফরাজ নিজেও ক্ষিপ্ত, কিন্তু তা প্রকাশ করতে চাইছে না এই মুহূর্তে। সে ঠান্ডা মাথায় এবার কথা বলতে লাগলো পুলিশের সঙ্গে সাথে, এটাও কঠোরভাবে বলে দিল, বিষয়টা যাতে কোনোভাবে মিডিয়াতে না যায়। কল্প আগে নিজের ফোনে নিলয়ের নাম্বার থেকে আসা ফোন কল দেখিয়েছে, সাথে কি কথা হয়েছে তার রেকর্ডও শুনিয়ে দিয়েছে। তারা কোনোভাবেই কোনো ক্ষমতার প্রভাব পিছপা হতে না পারে। কল্প জায়াকে হুঁশে আনার চেষ্টা ছেড়ে যখনই বসা থেকে উঠতে যাবে, তখন হঠাৎ তার জায়ার বাম হাতের উপর পিঠের নজর আসলো, যেখানে নিলয় সিগারেটের সেকা দিয়েছিল। ফর্সা হাতে তার স্পষ্ট দাগ হয়ে রয়েছে, যা দেখে চল শক্ত হয়ে গেল কল্পের। সে আলতো করে জায়ার হাতটা ধরে চোখ মুখ শক্ত করে বিড়বিড় করলো। জানোয়ারের বাচ্চা। তারপর হঠাৎ করে উঠে দাঁড়িয়ে আফরাজের কাছে যেয়ে এক ইন্সপেক্টরের চোখে চোখ রেখে কড়া গলায় বলল, দেখুন, প্রমোশন পেয়েছেন, কে কাজটা করছে? আমাদের ইচ্ছা থাকলে আপনাদের না জেনে আমরা অনেক কিছু করতে পারতাম, জানেন নিশ্চয়ই। এরপরও যদি কোনো ব্যবস্থা নিতে না পারেন, তাহলে আমাকে কিছু করতে হবে। কল্পের কথা শুনে ইন্সপেক্টর কিছু বলতে যাবে, তার আগেই আফরাজ বলল, কল্প, কি হচ্ছেটা কি? আমি কথা বলছি তো, তুই জায়াকে বের কর এখান থেকে। অনেকক্ষণ এখানে আছে, ধুলাবালিতে ওর অ্যালার্জি আছে, ভুলে যাস না। আমি তেমন কিছু বলছি না ভাই, শুধু জানিয়ে রাখছি।
কল্প চলে গেল সেখান থেকে। কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। নিলয়কে কোনোভাবে খুঁজে পেলে ছাড়বে না সে। ওইদিকে হিমান জায়াকে হুঁশে আনার চেষ্টা করছে, যা দেখে কল্প হিমানকে সরিয়ে আর এক মুহূর্ত দেরি না করে জায়াকে পাজা কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। মুখে আর একটা কথা বলল না। হিমান নিজেও গেল, তবে যাওয়ার আগে হেমায়েতকে কিছু একটা ইশারা করে গেল সে। তারা বের হতেই ইন্সপেক্টর বলল, দেখুন মিস্টার আফরাজ, আমরা বুঝতে পারছি এরকম একটা ঘটনায় আপনাদের কি অবস্থা, তবু আমাদের তো কিছু নিয়ম কানুন থাকে, তাই না? আমরা অবশ্যই চেষ্টা করব। তার আগে আমাদের তো ভিকটিমের মুখ থেকেও শুনতে হবে পুরো ঘটনাটা। বাড়ির মেয়ে বাড়ির ইজ্জত ইন্সপেক্টর, সেই ইজ্জতের দিকে নজর দেওয়ার চেষ্টা করেছে, বুঝতে পারছেন? আমি নেতা মানুষ, আইন মান্য না করাটা আমাকে দিয়ে সাজে না। আশা করি বুঝতেই পারছেন আমার কথা। সমস্যা নেই, জায়া সুস্থ হলে কথা বলিয়ে দিব। অত্যন্ত গম্ভীর গলায় বলল আফরাজ। তার গম্ভীর ঠান্ডা কথার মধ্যে যেন অনেক কিছু মিশানো ছিল। এরই মধ্যে তার ফোনটা বেজে উঠল। নাম্বারটা দেখে নিল সে। বলল, দেখছেন কতটা টেনশন করছে আমার বাড়ির লোক। আমার বিবি তো ফোনের উপর ফোন দিয়েই যাচ্ছে। আমাকে মিটিং থেকে উঠে আসতে হয়েছে। এই সময়টা কি আপনি দেবেন? যত দ্রুত পারেন এই হারামির বাচ্চারে খুঁজে বের করেন। আফরাজ মীরার ফোনটা ধরে ওখান থেকে বের হয়ে গেলে হেমায়েত প্যান্টের পকেটে হাত দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে হেয়ালিপূর্ণ গলায় বলল, আমার ভাই দুটা কিন্তু খুবই শান্ত মানুষ ইন্সপেক্টর। তার মধ্যে একজন অলরেডি খেপে গেছে। কি বলুন তো, হবু বউয়ের দিকে কেউ নজর দিছে। সে শান্ত হয়ে বসে থাকবে এমন তো নয়। এমন যেন না হয় আপনাদের কাজটা সে করে বসে আছে আর মাঝখান থেকে আপনাদের চাকরি হাওয়ায় বাসছে। ইউ নো হোয়াট আই মিন? হেমায়েতের কথা শুনে তারা যেন আরো বিব্রত হলো। দুদিকেই ক্ষমতা আছে, না ওই নিলয় মণ্ডল আর তার বাপ কম আর না এরা কম, তাহলে তারা কোন দিকে যাবে? চারিদিকে হুমকি দু দলই দিতে পারে খুব ভালো করেই। জায়াকে এনে ধীরে সুস্থে গাড়িতে বসিয়ে দিল কল্প। সেই সাথে হিমানকে বলল, ওই গাড়িতে পানির বোতল আছে না? পানির বোতলটা আনে। হিমান সঙ্গে সঙ্গে পানির বোতল এনে দিলে কল্প জানালা দিয়ে পরপর কয়েকটা পানির ঝাটকা দিল জায়ার চোখে মুখে। জায়ার চোখে মুখে পানি পড়ে কোনো রকম চোখের পাতাগুলো টেনে খুলল। হিমান বলল, জায়া ঠিক আছিস? কোথায় আছি আমি? চোখ পিটপিট করে দুর্বল কণ্ঠে বলল জায়া। কল্প ও পাশ থেকে সরে গাড়ির অন্য পাশে যে ড্রাইভিং সিটে বসতে বসতে অনেকটা বিরক্তি রাগ মিশ্রিত কণ্ঠে বলল, চোখটা একটু ভালো করে খুলে দেয়, কোথায় আছিস? নিজের ভালো চোখ দুটো থাকতে আবার অন্যকে জিজ্ঞেস করিস কেন? কি করছিস ভাই? অন্যের এক ওর উপর কেন দেখাচ্ছিস? ওর কি দোষ? তো আর কার দোষ? নিজেকে সেফ রাখতে পারো না তো দোষটা ওর নয়। কল্পের প্রত্যেকটা কথায় চাপা রাগটা উঠে আসছে, যা সে না পারছে ঠিক মতো প্রকাশ করতে আর না পারছে নিজের মধ্যে চেপে রাখতে। জায়ার কানে কথাটা যেতেই সে নিভু নিভু চোখে সিটে মাথা হেলান দিয়ে বলল, হ্যাঁ, আমি তো ভবিষ্যৎ দেখে রেখেছি যে আমাকে কেউ এইভাবে কিডন্যাপ করে নিবে। দেখছিস কেমন মুখে মুখে উত্তর দেয়? ওর নাকি এতক্ষণ হুঁশ ছিল না, তারই নমুনা মুখে মুখে উত্তর দেওয়া। মুখে মুখে সাথে সাথে উত্তর দিব না, তাহলে উত্তরটা দিব কখন বলো তো আমায়? আর তুমি এমনভাবে বলছো যেন নিজেই যেচে পড়ে কিডন্যাপ হয়েছি আমি। আল্লাহ, থাম তোরা আল্লাহর ওয়াস্তে। এটা কি ঝগড়া করার মতো পরিস্থিতি? বাড়ির সবাই টেনশনে মরে যাচ্ছে বোধহয়, আর তোরা ঝগড়া শুরু করে দিয়েছিস। আমি কিছু বলেছি? যা বলছে তা তো এই অল্পের বাচ্চা কল্পই বলছে। আমি কিছু বলিনি। আমার সেই এনার্জি নাই, ঘুম পাচ্ছে, আমার চোখ খোলা রাখতে পারছি না আমি। বলেই পরপর কতগুলো হাসি দিল জায়া। নিজের নাম ভাঙানো শুনে কল্প বিরক্ত হলেও জায়ার হাসি দেওয়া দেখে কিছু বলল না, বরং সামনের টিস্যুর বক্স থেকে কয়েকটি টিস্যু বের করে জায়ার দিকে এগিয়ে দিয়ে বলল, ধর, বেশি কথা বলিস না এখন, বাচ্চা। জায়া কল্পের বাড়িয়ে দেওয়া টিস্যুটা হাতে নিয়ে আরো কয়েকটা হাসি দিতে দিতে দুর্বল কণ্ঠে বলল, আমি বাচাল? তুমি বাচাল, কারণ এখন বেশি কথা তুমিই বলছো, আমি না। আচ্ছা, আমি বাচ্চা, এর জন্য তোকে কথা বলতে না করা লাগছে। এখন আর বেশি কথা বলিস না, একদম চুপ। ওইদিকে হিমান এক হাতে বোতল ধরে অন্য হাতে কপাল চাপড়াচ্ছে। দুটো যে কোনো পরিস্থিতিতে কেউ কারো কথা ধরতে ছাড়ে না। একটু আগে যে রেগেছিল সেও তর্ক করে যাচ্ছে, যে হুঁশহীন ছিল সেও তর্ক করে যাচ্ছে। হিমান হতাশ শ্বাস ফেলে বলল, ভাই তোরা আগে বাড়ি যা, সবাই টেনশনে আছে। আমরা পিছনে পিছনে আসছি।
বলেই হিমান সরে গেল ওখান থেকে। জায়া কিছু না বলে চুপ করে চোখ বন্ধ করে সিটে মাথা হেলিয়ে দিল। কল্প এদিকে ওদিকে তাকিয়ে জায়ার দিকে একবার সতর্ক নিষ্পলক দৃষ্টিতে তাকালো। সিট বেল্ট বাঁধা হয়নি এখনো। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ফেলল সে। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সে স্টার্টিং থেকে হাত সরিয়ে নিঃশব্দে কিছুটা হেলে গেল জায়ার দিকে। কোনো রকম শব্দ ছাড়াই ওপাশ থেকে ধীরে সুস্থে সিট বেল্টটা এনে লাগিয়ে দিল যত্নের সাথে। এরই মধ্যে একটা বারের জন্য তার হাত স্পর্শ করলো না জায়াকে। জায়া নিজেও কিছু বুঝতে কিংবা অনুভব করতে পারল না, কারণ সে মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেছে অজানা কারণে। শ্বাস প্রশ্বাস ভারী শোনাচ্ছে তার। মুখখানা কেমন শুকিয়ে গেছে। কল্প সিট বেল্ট লাগিয়ে মাথা তুলে জায়ার বন্ধ চোখের দিকে তাকালো। নিজের অজান্তেই খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো জায়ার মলিন হয়ে আসা মুখটা। হয়তো কিছু সেকেন্ড স্থির হলো সেই মনোযোগ, তারপরই আবার হঠাৎই ভ্রু কুঁচকে গেছে তার। আশ্চর্য, মেয়েটা আমার মুহূর্তে ঘুমিয়ে গেল কি করে? কল্পের কপালে যেন কিছুটা চিন্তার রেখা দেখা দিল। সে নিজের হাতের উল্টো পিঠ ছুলো জায়ার কপাল। জায়ার শরীরের তাপমাত্রা স্বাভাবিক নেই, বোধহয় জ্বর আসবে। কল্প হাত সরিয়ে দাঁতে দাঁত চেপে নিজেই ভিড় করে বলল, শয়তানটা নিশ্চয়ই এমন কোনো মেডিসিন ইউজ করেছে যার প্রভাব এখনো রয়েছে যার শরীরে। কল্প আর দেরি না করে নিজের সিট বেল্ট বেঁধে গাড়ি ঘুরিয়ে নিল। আপাতত বাসায় যাওয়ার প্রয়োজন, পরে দেখে নিবে ওই নিলয়কে। খানবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির হর্ন দিলে মিনিট কয়েকের মধ্যে ভেতরে বসে থাকা দারোয়ান এসে গেট খুলে দিল। কল্প গাড়ি নিয়ে ঢুকলো বাড়ির ভেতর। এরই মধ্যে তার ফোনটাও কর্কশ আওয়াজ তুলে বাজতে লাগলো। সে স্ক্রিনে তাকিয়ে দেখলো আবারও একটা আননোন নাম্বার ভেসে উঠলো স্ক্রিনে। কল্প আগেই ফোনটা ধরলো না, বরং গাড়ি একেবারে ঠিকঠাক পার্কিং করে তারপর ফোনটা ওছালো। হ্যালো, কে বলছেন? সুন্দরী বোনকে পাওয়ার সঙ্গে সঙ্গে নিলয়কে ভুলে গেলে কল্প খান? ভেরি ব্যাড কল্প খান, ভেরি ব্যাড। হাই, খবরদার যদি তোর এই মুখে ওর নাম নিয়েছিস তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো বললাম। কুত্তার বাচ্চা পালিয়ে কেন গেছিস? হ্যাঁ, কোথায় আছিস বল। ও পাশ থেকে হা হা করে হাসির শব্দ আসতে লাগলো। কল্প রেগে গেছে ইতিমধ্যে। সে জায়াকে পাশে রেখে যতটা সম্ভব ধীর গলায় কথা বলার চেষ্টা করছে। ও পাশ থেকে নিলয় বলল, কি করবো বলো তো শালা বাবু, তোমার বোনটা এত সুন্দর যে নামটা না নিয়ে থাকাই যায় না। বাইদা রাস্তা, ওর নামটা যেন কি জায়া মেবি, তাই না? মানুষের মতো নামও সুন্দর। কুত্তার লেজ শত টানলেও সোজা হয় না, ঠিক তোর মতো, জানিস তো। সমস্যা নেই, এবার না হয় লেজটাই কেটে দেব। না থাকবে লেজ আর না থাকবে লেজের কারসাজি। অনেক মজার কথা বললে, আমি মজা পেলাম খুব, কিন্তু বুঝলে তো শালা বাবু, তুমি আমাকে কিংবা আমার লেজকে না পেলেও আমার কিন্তু তোমার জায়াকে লাগবে বলে রাখলাম। সত্যি বলছি, তোমার ওই বোনকে পেয়ে গেলে সব ছেড়ে দিব আমি, একদম ভালো ভদ্র ছেলে হয়ে যাবো। দেখা গেল আমার লেজটাও সোজা হয়ে গেল। চিল, তোর জন্য কল্প খানই যথেষ্ট। এই কল্প খানকে এখনো তো চেনা বাকি আছে, একটু অপেক্ষা কর। ছি, তোমার মনে এই ছিল কল্প খান? আমি গে নই, আমার তো জায়া হলেই চলবে। রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল কল্প। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে ইতিমধ্যেই। সে এবার কঠোর গলায় বলল, হাই শুয়োরের বাচ্চা। বোধহয় একটু জোরে বলে ফেলেছে কল্প। জায়ার দিকে তাকিয়ে দেখলো জায়া ঘুমের মধ্যেই ঝাঁকুনি দিয়ে উঠেছে। কল্প নিজের হাত দিয়ে জায়াকে আলতো করে আগলে ধরার চেষ্টা করলো, তারপর ধীরে খিটখিটি হয়ে বলল, আর একটা বড় তোর অপবিত্র মুখে যার নাম নিয়ে থাক, তোর শরীরের এক একটা চামড়া শিয়ালকে দিয়ে খাবো আমি, আই প্রমিস। জাস্ট ওয়েট। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল কল্প। জোরে জোরে শ্বাস নিয়ে আবারও তাকালো জায়ার দিকে। ধীর হাতে প্রথমে নিজের সিট বেল্ট খুলে জায়ারটাও খুলে দিল। তারপর গাড়ি থেকে নেমে জায়ার পাশে যেয়ে দরজা খুলে জায়ার কপালে হাত দিয়ে দেখলো তাপমাত্রা কেমন শরীরে। এইটুকু জায়গা আসতে আসতেই তাপমাত্রা বেশ বেড়ে গেছে বুঝতে পেরেছে। সে জায়াকে পাজা কোলে করে নিয়ে গেল ভেতরে। বাড়ির ভেতরে যেতেই দেখতে পেল সবার উদ্বিগ্ন হয়ে থাকা চেহারা। কল্প আর জায়াকে দেখতেই জাফর খান ছুটে আসলেন। জায়া মামুনি। সঙ্গে সঙ্গে আবরার, আবির খান চিন্তিত হয়ে বসেছিলেন, তারাও দাঁড়িয়ে গেল। এজিয়া, কল্পনা তারাও আসলেন। ওইদিকে টেবিলে মারিয়ার কোলে বসেছিল আফরোজা। সেও কল্পকে দেখা মাত্রই কোল থেকে নেমে এসে উচ্ছ্বাসিত হয়ে বলল, চাচু এসেছে চাচু। একটু পরে চুপ করে কল্পের কোলে জায়াকে দেখে চোখ পিটপিট করে তাকালো সে। ছোট মানুষ কি বুঝলো কে জানে। মাথা উঁচু করে কল্পের দিকে তাকিয়ে বলল, ফুপিকে কোলে তুলেছ কেন চাচু? ফুপি কি আমার মতো ছোট?
মেয়ের কথায় মারিয়া নিচের দিকে কিছুটা হেলে ওর কানে নিম্ন আজে মুখে এক আঙ্গুল দেখিয়ে বলল, পুপি অসুস্থ, কথা বলো না, চুপ। কল্প আফরোজাকে দেখে কোনো উত্তর না দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, চিন্তার কিছু নেই, তেমন কিছু হয়নি। ও সম্পূর্ণ ঠিক আছে। ভয় পেয়ে গেছিল হয়তো, জ্বর এসছে, যার জন্য ঠিকমতো হুঁশে নেই। আমি ওকে ঘরে দিয়ে আসছি। কল্প মারিয়াকে ইশারায় নিজের সাথে আসতে বলে চলে গেল। সবাই হয়তো কিছুটা শান্ত হলো। মারিয়া কল্পের ইশারা বুঝে ওর পেছনে পেছনে গেল। আফরোজা নিজেও গুটি গুটি পায়ে গেল মায়ের পিছু পিছু। জায়ার রুমে যেয়ে ওকে বিছানায় শুয়ে দিল কল্প। পেছন ঘুরে মারিয়াকে বলল, ওর হিজাব বোরখাগুলো খুলে দিও, নাহলে ধুলাবালির জন্য সমস্যা হবে। মনে হয় মাথায় পানিও দিতে হবে। আমি ডক্টরকে কল দিচ্ছি। সমস্যা নেই, কিন্তু তোমার ভাই আবার কোথায় থেকে গেল? ভাই বাসায় তো আসার কথা, রাস্তায় আছে মনে হয়। দুজনের কথার মধ্যে আফরোজা বিছানায় উঠে জায়ার মাথায় কাছে বসে মারিয়া কল্পের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কল্প খেয়াল করে সামান্য হেসে ওর গাল টেনে দিয়ে বলল, উহ, আমার গাল চুবে না, রোজা পছন্দ করে না। তোমরা শরীরে মলা মলা অনেক, দাও দাও। ওরে বাঁকা বুড়ি আমার। কল্প হেসে সত্যি নিজের দিকে তাকালো। আজ তার সাদা শার্ট মনে হচ্ছে রঙিন হয়ে গেছে ধুলোবালিতে। সে মারিয়ার সাথে দু একটা কথা বলে বেরিয়ে গেল রুম থেকে। নিজের রুমে না যেয়ে আবারও নিচে নামলো সে। এরই মধ্যে আফরাজরাও এসে গেছে। ড্রয়িং রুমে বসেছে সবাই। কল্প সেখানে যেয়ে আফরাজের পাশে বসে কোনো ভনিতা না করে সরাসরি বলল। সবাই আগ্রহ নিয়ে তাকালে সে বলল, আমি একটা কথা বলতে চাই। সবাই আগ্রহ নিয়ে তাকালে সে বলল, আগে হলে হয়তো আমার আর জায়ার বিয়ের জন্য আরো কিছু সময় চেয়ে নিতাম, কিন্তু আজ চাইছি বিয়ের জন্য পেছানো না হয়, বরং যেদিন হওয়ার কথা সেদিনে হোক, আর ধুমধাম করে হোক। সবাই জানুক যে কল্প খানের স্ত্রী জায়া খান। রাত 12টা বাজে। শহরের ব্যস্ততা কিছুটা কমে গেছে, তবে এখনও একটি সূক্ষ্ম গতিশীলতা রয়েছে। রাস্তার মানুষের সংখ্যা সংক্ষিপ্ত হলেও শহরের হৃদয়ের এক নিস্তব্ধতা বিরাজ করছে। রাতের অন্ধকারের শহরের চেনা চিত্র একটু আলাদা। অনেকেই ঘরে ফিরেছে, দিনের ক্লান্তি ভেঙে ঘুমাতে যাবে। আবার কেউ কেউ অন্বেষণ করছে রাতের নিঃসঙ্গতায়। গাড়ির হেডলাইটের আলো, রাস্তার মৃদু পায়ে হাঁটার শব্দ, এসব কিছুই যেন রাতের শহরের সুরের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ হয়তো এখনো ফিরতে পারেনি, তারা সন্ধানের দিকে অগ্রসর, তাদের গন্তব্যের দিকে পথ বেড়ে চলে যাচ্ছে। কোথাও একাকিত্ব, কোথাও রাতের উজ্জ্বলতা, যা দেখা যাচ্ছে শহরের এক বিশালবহুল নাইট ক্লাবে। সেখানে এক আশ্চর্য উজ্জ্বলতা, যা নিচে উপরে প্রত্যেকটি কোণায় আধিক্য ভরা। ক্লাবের ভেতর প্রবাহিত কৃত্রিম আলোয় ঝলমল করছে বার, তার পাশে আধুনিক গানের তীব্র আওয়াজ এক অবর্ণীয় উন্মাদনার পরিণত হচ্ছে। তালের সাথে ছেলেমেয়েরা নিজেদের মনোযোগ হারিয়ে একাকার হয়ে যাচ্ছে। কিছু মুহূর্তের স্নিগ্ধতার সাথে আবার কিছু কিছু দৃশ্য সজীবতায় ছড়ানোর উতাল ঢলায় হারিয়ে যাচ্ছে মুহূর্তগুলো। একে অপরের সাথে উজ্জীবিত তারা গানের সুরে নিজেকে ভাসিয়ে দিয়ে একটি সমুদ্রের মতো ঢেউ তুলছে, তরঙ্গের মতো প্রভাবিত করছে। ছেলেটি একটি খোলা মদের বোতল হাতে ধরে রেখেছে। বোতলটি তার হাতে দুলছে এবং মদ কিছুটা ছিটকে পড়ছে। তার মুখে অস্থির হাসি, চোখে এক ধরনের উন্মাদনা এবং মাতাল ভাব ফুটে উঠেছে। নাইট ক্লাবের গাঢ় আলো এবং রঙিন লাইটের মাঝে যেন নাচছে আর একে অপরকে থেমে থেমে মদ পান করছে। তার শরীর কিছুটা দোলানো অবস্থা, ঢিলেঢালা পোশাক এবং তার হাতের মদের বোতলটি যেন তার মনের অবস্থার প্রতীক। এক ধরনের অস্থিরতা ও নেশা। ক্লাবের বেহাল আউটফিট, তীব্র সাউন্ড সিস্টেম, শব্দ আর চমকপ্রদ আলোর সাথে তার মাতাল অবস্থা যেন এক ভিন্ন জগৎ তৈরি করেছে। প্রায় অনেকক্ষণ একতালে নাচার পর সে এবার সাইডে গিয়ে বসে পড়ল, পায়ের উপর পা তুলে। তার কিছুক্ষণ পরে আরও দুজন ছেলে এসে তার পাশে বসলে সে বোতলে আরেক চুমুক দিয়ে বলল, হায় ইয়ার কিয়া নাজারা উসকি ঘায়ল কর দিয়া। তার কথায় অবাক হলো সবাই। একজন বলল, কার কথা বলছো ভাই, কে সে? মুস্কি হেসে উঠল নিলয়। হাসিতে যেন একটা অন্যরকম ভালো লাগা উন্মাদনা দেখা মিলেছে। সে এক হাত মাথার চুলের মধ্যে চালিয়ে অন্য হাতে মদ পান করতে করতে বলল, আছে একজন, এই প্রথম আমার বোধহয় এমন হলো এত আকর্ষণ। বাহ,
এই ফার্স্ট টাইম আমার কাউকে দেখে বিয়ে করার ইচ্ছা যাচ্ছে, বুঝলি তো? তাই নাকি ব্রো? আমাদের একটু বলো, কার প্রতি এত ফিদা হলো তুমি? হেসে উঠল নিলয়, বলল, ওহো, সে কে তা তোদের জানার প্রয়োজন নেই। তাকে তো শুধু আমিই দেখবো। আপাতত আমার চোখ দুটো তাকে দেখার জন্য বেকুল হয়ে উঠছে। বাই বাই। বলে নিলয় উঠে পড়ল বসা থেকে। তার শরীরের তাল ঠিক নেই, তবুও হেলে তুলে চলল সেখান থেকে। আর তার পেছনে তার বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে আছে। যে ছেলে কোনো মেয়ে পেলে তাদের না বলে থাকতে পারে না, পুঙ্খানুপুঙ্খ সবই বলে দেয়, তাদের মনে কি বড্ড অবাক তারা। প্লে বয় সাইকো ছেলের আজ মতিগতি অন্য। কিভাবে? রাতের 12টায় খানবাড়ির পরিবেশ নিস্তব্ধে ঘেরা। বাড়ির বাইরে উজ্জ্বল আলো থাকলেও ভেতরটা অন্ধকারে হালকা আলোয় আচ্ছাদিত। কল্পের ঘরে এখনো আলো জ্বলছে, দরজা কিছুটা খুলে রাখা। কিছুক্ষণ আগে তার মা মানে কল্পনা খান জায়ার ঘর থেকে যাওয়ার সময় তার ঘরেও এসেছিল। তিনি অত্যন্ত খুশি ছেলের সিদ্ধান্তে, সাধুবাদ দিয়ে গেছেন বলা যায়। টেবিলে বসে ল্যাপটপে কিছু একটা করছে কল্প মনোযোগ সহকারে। চোখ দুটো চঞ্চল, যেন কিছু একটা খুঁজতেই চলছে। হাত দুটো ব্যস্ততার সাথে কাজ করছে। এমন সময় তার হাত দুটি থেমে গেল। মনে হলো দরজাটা আরও কিছুটা খুলে গেল। কল্প সতর্ক দৃষ্টিতে দরজার দিকে হালকা মাথা ঘুরে দেখলো জায়া এলোমেলোভাবে ড্যাব ড্যাব চোখ করে তাকাচ্ছে এদিকে ওদিকে, ভাব কিছুটা অপ্রস্তুত। চোখ মুখ কেমন অস্বাভাবিক হয়ে আছে, বোধহয় কোনো কিছুতে ভয় পেয়েছে সে। মাথার ঝুঁটি করা চুলগুলো ঝুঁটি আলগা হয়ে এলোমেলো হয়ে আছে, বড্ড অপ্রস্তুত সে। কল্প এক পলক দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলল, ভেতরায়। ছোট একটা বাক্য তার। জায়া কিছুটা অপ্রস্তুত হলেও পর মুহূর্তেই দরজার ভিড়িয়ে গুটি গুটি পায়ে ভেতরে আসলে কল্প নিজের জায়গা থেকে উঠে আলমারির দিকে গেল। জায়া এসে বিছানার এক কোণে বসতেই কল্প আলমারি থেকে একটা গাঢ় নীলরাঙ্গা শার্ট বের করে তার ভাঁজ বোতাম সব খুলে জায়ার দিকে কিছুটা এগিয়ে এসে শান্ত ভঙ্গিতে শার্টটা ছুড়ে দিল তার দিকে। জায়া হঠাৎ কিছু না বুঝলেও শার্টটা সঙ্গে সঙ্গে ধরে ফেলল আর কল্প আবারও চেয়ারে যেয়ে বসে পড়ল। মুখবয় অত্যন্ত শান্ত শীতল তার। সে আবারও ল্যাপটপে মনোযোগ দিতে দিতে বলল, শার্টটা হাতে ধরে রাখার জন্য দেয়নি, পরে নে। হতভম্ব হলো জায়া। সে শার্টটার দিকে দেখে সেটা গায়ে জড়িয়ে নিতেই কল্পের তরফ থেকে আবারও প্রশ্ন ছুড়ে আসলো। কল্প ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোনো উত্তর করলো না জায়া। সে নিজের শরীরে কল্পের শার্টটা দেখছে। বসে থাকায় শুধু হাতাটাই খেয়াল করছে সে। জায়ার পুরো হাতটাই যেন ঢেকে গিয়ে আরো বেশি হয়েছে হাতাটা। এত ঢিলাঢালা যা দেখার মতো। জায়া অন্যমনস্ক হয়ে ধ্যানে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে অন্য কোনো দুনিয়ায় আছে সে। প্রায় কয়েক মিনিট পার হলেও কল্প যখন জায়ার কোনো রেসপন্স পেল না, তখন সে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে নিল। হতাশ হয়ে চেয়ারটা কোনো রকম টেনে নিল জায়ার ঠিক সামনে এসে বসলো। জায়াকে ঠিকভাবে পর্যবেক্ষণ করে মুখের দিকে তাকিয়ে বলল, এক কথা কতবার জিজ্ঞেস করা লাগে, কি হয়েছে? আমার ভয় করছে। কল্পের চোখে চোখ না রেখে উত্তর দিল জায়া। তার গলায় সত্যি কোনো এক ভয়ের ছাপ স্পষ্ট। কল্প নিজের দৃষ্টি সরিয়ে নিল না, ওভাবেই বলল, সেটা কেন? তুই তো ঘুমিয়েছিলে, বাজে স্বপ্ন দেখছিস? না, তাহলে? আমার হঠাৎ জাগনা পেয়ে মনে হলো কেউ আমার রুমে ছিল, আমাকে কেউ দেখেছিল কেমন করে। এভাবে সূক্ষ্ম সরু দৃষ্টি হয়ে গেল কল্পের। সে ভ্রু কুঁচকে বলল, কিন্তু তোর রুমে তো মা ছিল এতক্ষণ, তুই ঘুমিয়ে গেছিস, এর জন্য সে চলে গেল। আমার তেমন মনে হয়নি। জায়া চেষ্টা করেও নিজের ভেতরের অস্বস্তি অনুভূতি চেয়েও ঠিক মতো বোঝাতে পারছে না কল্পকে। তার নিজের রুমে কেমন অন্যরকম অনুভূতি হচ্ছিল আজ। এক অজানা ভয় ছিল, কেমন এক অনুভূতি, কেমন অনুভব তা সে নিজেও জানে না। শুধু এটাই মনে হচ্ছিল যা সে আগে কখনো অভিজ্ঞতা করেনি, তাই হচ্ছিল যেন। তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন তাকে কোনো কিছুর জানান দিচ্ছিল। কল্প ভাবান্তর হয়ে তাকিয়ে আছে জায়ার দিকে। কিছুক্ষণ দুজনেই নীরব থেকে হঠাৎ কল্প জায়ার সেই ক্ষত হাতটার সামনে এনে দেখতে লাগলো। বুড়ো আঙ্গুল দিয়ে ক্ষত জায়গাটা বুলিয়ে বলল, ব্যথা বা জ্বালা করে? জায়া মাথা নাড়িয়ে না বলল। কল্প মুখের সামান্য মৃদু হাসি টেনে কিছুটা মজার ছলে বলল, একদিনের চঞ্চলতা দুষ্টমিষ্টির স্বভাব ছেড়ে শান্ত হয়ে গেছিস দেখছে। তাহলে তো বলতেই হয়, এই একটা কিডন্যাপ তোকে ভালো মানুষ করে দিল।
জায়া এবার নিজের হাতটা ছাড়িয়ে নিল, কল্পের দিকে তাকিয়ে চোখ উল্টে বলল। তোমার মজা লাগছে? হাসলো কল্প, এক পা বিছানায় জায়ার সাইডে রেখে ঘাড় কাত করে জায়ার দিকে তাকিয়ে বলল। না, মজা কেন লাগবে? তোর জন্য আমার পুরো দিনটা নষ্ট হয়েছে। আমার জন্য? তাহলে আমাকে খুঁজতে যেতে না যদি দিন নষ্টই হয়, আমার আরো ভাইরা ছিল তো, তারাই খুঁজে নিত ঠিক। তোমার থেকে তাদের পাওয়ার কম নাকি? না তো, কিন্তু বউটা তো আমারই হতে চলেছিস, আমার একটা দায়িত্ব আছে না? তেতে উঠল জায়া, কপালে ভাঁজ ফেলে বলল। কার বউ? আমি তোমায় বিয়ে করব না। তাই? তাই। তুমি ভালো না, তোমার সাথে বিয়ে হলে কপাল পুড়বে আমার। আচ্ছা, আমি ভালো না তাই বুঝি এত আঘাত বিশ্বাস করা হয়? সে তো আমি আমার সব ভাইকেই করি। কিন্তু কথা হলো, সময়টা আমি তোকে বেশি দিয়েছি তোর সব ভাইয়ের থেকে। কে দিতে বলেছিল? কেউ না, তুই পিচ্ছি মানুষ তাই দেওয়া লাগছে। আমি পিচ্ছি না, স্কুল কলেজে পড়ি না এখন আর, বুঝছো? হার মেনে নিল কল্প, কথা আর বাড়াতে না চেয়ে শক্ত কণ্ঠে বলল। আচ্ছা বুঝলাম, এখন আর রাত জাগিস না, ঘুমা, পরেরটা পরে দেখা যাবে। ওই রুমে আর যাওয়া লাগবে না, এখানে ঘুমাতে পারিস, আমি আছি। জায়া একটু ইতস্তত করে বলল। এখানে রুমে ঘুমাবো? আর তা না হলে মা বা ভাবিকে ডেকে দিতে হবে এখন, স্বপ্নে তোর ইচ্ছা। না না, তাহলে তুমি কোথায় ঘুমাবে? সমস্যা হবে না, তুই ঘুমা। কল্পের কথা শুনে জায়া কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো কল্পের দিকে। তার চোখে এক অদ্ভুত অনুভূতি সঞ্চারিত হলো কল্পের কথায়। সে কল্পের দিকে তাকিয়ে থাকলে দেখলো কল্পের চোখ দুটি তার দিক থেকে এক মুহূর্তের জন্যও সরে না, বরং যেন গভীর মনোযোগে তার মুখের প্রতিটি রেখা পরীক্ষা করছে, খুঁজে চলছে কোনো অজ্ঞাত নিদর্শন। জায়ার বুকের ভেতর এক অস্থির জন্ম নিল। সব ভয় ডর ছেড়ে সে এবার অস্থির হয়ে এদিকে ওদিকে দেখতে লাগলো। কল্পের নজর থেকে কিছুটা লুকাতে চাইছে। কল্প জায়ার অস্বস্তি হয়তো বুঝলো এবার বোধ হয়। ফোঁস করে গরম শ্বাস ফেলে চেয়ারটা নিয়ে আবারও টেবিলে গিয়ে বসলো সে। জায়াকে উদ্দেশ্য করে বলল, ঘুমা ঘুমা, মেডিসিন ছিলে? জায়া এবার ভালো করে শুয়ে পাশ থেকে গোছানো কম্বলটা মেলে গায়ে জড়িয়ে ছোট উত্তর দিল। আচ্ছা ঘুমা। জায়া আর কোনো কথা না বলে চুপ করে শুয়ে থাকলে কি একটা ভেবে হঠাৎই প্রশ্ন করে বসল। আচ্ছা, এই নিলয় মণ্ডলটা কে? আমাকে কেন কিনে পড়েছিল? আমি তো মনে হয় না তাকে চিনি। তাহলে হঠাৎ করে এবার চটে গেল কল্প। সে তীক্ষ্ণ চোখে জায়ার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোকে এত কিছু জানতে বলেছে? ঘুমাতে বলিনি আমি? এক কথা কয়বার রিপিট করা লাগে? ঘুমোতে বলছে, ঘুমা চুপচাপ, বাইরের বিষয় জানতে হবে না, তার জন্য আমি আছি। হঠাৎ এমন ধমকের মানে খুঁজে পেল না জায়া। কল্পের জোর গলায় বলা কথাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। নাক ফুলতে লাগলো তার। আচানক এমন ধমক মোটেও পছন্দ হয়নি তার, আর না সে অসভ্য। চোখ পিটপিট করতেই মনে হচ্ছে এক্ষুনি নোনা পানি গড়িয়ে পড়বে। বাচ্চাদের মতো নাক ফুলে শ্বাস নিচ্ছে। এভাবেই কিছু সময় নীরবে কল্পের দিকে তাকিয়ে থেকে এক ঝটকায় শরীর থেকে কম্বলটা সরিয়ে উঠে বসলো। ধরা গলায় বলল, তুমি আমায় ধমক দিলে? থাকবো না আমি এখানে। তোমার ঘর, তোমার বিছানা, তুমিই থাকো, আমার লাগবে না তোমাকে। বলেই জায়া বিছানা থেকে নামতে যাবে অমনি কল্প বলে উঠল, এক পাও নড়বে না এখান থেকে। আচ্ছা সরি, আর কিছু বলবো না, এখন ঘুমা। প্রথম বাক্য জোর গলায় বলল, শেষে শিথিল হলো কল্পের কণ্ঠ। জায়া রাগে ফুঁসতে ফুঁসতে তাকালো কল্পের দিকে। মনে হচ্ছে অনেক কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কল্প আবার সরি বললে আবারও শুয়ে পড়ল জায়া। নেহাত সে ভয় পাচ্ছে আজ। কোনোভাবেই যেন ঘটনাটা ভুলতে পারছে না, না হলে তার এখানে থাকার প্রশ্নই আসতো না। কল্প নিজের প্রতি বিরক্ত হয়ে জায়ার দিকে তাকিয়ে চেয়ার থেকে উঠে জানালার কাছে যেয়ে জানালার বন্ধ করে পর্দাগুলো সরিয়ে দিল সব। এরপর রুমের লাইট অফ করে দিলে জায়া কিছু বলতে যাবে তার আগেই দেখলো পুরো রুমে হালকা নীল আলো ছড়িয়ে পড়ল। আর কিছু বলল না জায়া। কল্প এবার বাহিরে যেতে নিলে জায়া ইচ্ছা না থাকা সত্ত্বেও বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ? এক্ষুনি আসছি আমি, তুই ঘুমা, চিন্তা নেই, আমি আছি তো। অত্যন্ত ভরসা দিয়ে বলল কল্প। তার কথার মধ্যে এক ধরনের ভরসা, আত্মবিশ্বাস ফুটে উঠল, যা মুহূর্তের মধ্যেই সমস্ত উদ্বেগ মুছে দিল। তার কথায় শীতল নিশ্চয়তার জায়া আর কিছু বলতে পারল না। কল্প বের হয়ে গেল ঘর থেকে। তার মাথায়
চলছে অনেক কিছুই। মনে হচ্ছে জায়ার রুমটা একবার দেখে চেক করে আসা উচিত। রাতের গভীর নিস্তব্ধতা এক অচেনা রহস্যের মুকুটে আচ্ছাদিত। চাঁদের আলো তখনও স্নান আর রাতের বেলায় নিস্তব্ধতার মাঝে কল্পের ধীর পদক্ষেপ। অত্যন্ত সতর্কতার সাথে জায়ার রুমের দিকে এগিয়ে চলেছে সে। রুমের খোলা জানালা দিয়ে বাইরের রাতের ঠান্ডা হাওয়া কিছুটা ঢুকে আসছিল, তবে ঘরটা ছিল পুরোপুরি অন্ধকারে ঢাকা। জায়া লাইট না জ্বালিয়ে অন্ধকারের মধ্যে নিরুদ্বেগভাবে রুম থেকে বেরিয়ে গিয়েছিল, আর তার পরিণামে পুরো রুমটাই অন্ধকারে নির্লজ্জিত ছিল। কল্প রুমে প্রবেশ করে, তবে সে রুমের লাইট জ্বালালো না, বরং দরজা কিছুটা ভিড়িয়ে রেখে নিঃশব্দে তার ফোনের লাইটটি ধরল। সেই ক্ষুদ্র আলোয় আভায়ের রুমের চারপাশের প্রতিটি কোণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সে, এক গোয়েন্দার মতো। চোখের গভীর মনোযোগ, তার সতর্কতা। সে বিশ্লেষণ করছিল রুমের প্রতিটি অবস্থা, প্রতিটি সামান্য বিবরণও তার নজর এড়াচ্ছিল না মনে হচ্ছিল। চোখ একেবারে সজাগ, প্রতিটি ছায়া আর আলোর ছোট্ট খেলায় সে দেখছিল মনোযোগ দিয়ে। ঘরটিতে মৃদু ঠান্ডা একটা বাতাস, যা তার অঙ্গ প্রত্যঙ্গকে শীতল করে তুলছে। কল্প প্রায় অনেকক্ষণ জায়ার পুরো রুমটার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল, কিন্তু তেমন কিছু মনে হলো না তার। তাহলে কি জায়ার ভ্রম ছিল নাকি অন্য কিছু? কল্প এবারে ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে গেল। এদিকে ওদিকে ভালো করে চোখ বুলিয়ে নিলে আটকালো মেঝেতে স্থায়ী করলো। এবার অমনি তার চোখে কিছুটা পরিবর্তন হয়ে এলো। ভ্রুজোড়া একদম সুকঞ্চিত হয়ে গেল। হাঁটু গেড়ে বসে পড়ল সে। মেঝেতে একটা আংটি পড়ে রয়েছে। পড়ে থাকা আংটিটি দেখেই তার মনোযোগ সরে গেল। আংটিটি হাতে তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে সে দেখতে লাগলো। এটা কোনো সাধারণ আংটি নয়। ডিজাইনটা এমন ছিল যেন এটা কোনো অভিজ্ঞানী বা উচ্চবিত্তের মানুষ পরত। স্বচ্ছ সোনার রূপার মিশ্রণে তৈরি। আংটিটি দেখে কল্পের মনে একাধিক প্রশ্ন উকি দিল। এটা এখানে কি করছে? স্যার বারান্দায়? তাহলে কি কেউ খান পাড়াতে সত্যি কেউ ঢুকেছিল রাতার আধারে? কল্পের মনে এক অদ্ভুত অস্বস্তি ভর করলো মুহূর্তেই। সে আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল, কিছু একটা বের করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছিল না। কিছু সময় কেটে গেল। একের স্থির হয়ে বসে থেকে তার মনে তীব্র ক্রোধ জমা হতে লাগলো অজান্তেই। নানান কিছু ভেবে হঠাৎ সে চট করে উঠে দাঁড়ালো। তার চোখ মুখে এক ধরনের কঠিন সিদ্ধান্তের ছাপ স্পষ্ট হয়ে উঠল। ভেতরে এক তীব্র আগুন জ্বলে উঠল যেন। সে মুহূর্তেই বারান্দার ফোনের আলোটা নিভিয়ে ডায়াল কল থেকে কোনো এক নাম্বার বের করে কল দিল কাউকে। প্রথমবার ফোন রিসিভ হলো না। দ্বিতীয়বার আবার একই নাম্বারটি টিপে ফোন দিল। এবার রিসিভ হলো। রাতে প্রায় 1টায় অন্য প্রান্তে সেই পরিচিত ঘুম ঘুম আওয়াজ, যেন কেউ গভীর ঘুম থেকে উঠে কথা বলছে। হ্যালো, এত রাতে কে মরছে বে? কোন শালা বলছিস? আমি তোর জম বলছি হারামজাদা। চোখ খুলে নাম্বারটা দেখ। কে মরছে নাকি কারোর মরণ চাপছে? এবার যেন অপর প্রান্তের মানুষটির হুঁশ এলো। বস্তির এক জরাজীর্ণ ঘরে ছোট বিছানায় চোখ ঘষে উঠে পড়ল সে। গায়ের উপর থেকে পাতলা ময়লা কাঁথাটা সরিয়ে বাটন ফোনের স্ক্রিনে তাকালো। নাম্বারটা ছোট ছোট চোখ করে দেখে বলল, আরে বস, আপনি এত রাতে ফোন দিছেন কি লাই? আপনি কি রাতে ঘুমান না বস? সারা রাত করেন ডাকাডাকি, তাহলে বউ তো নাই আপনার? বাজে কথা রাখ। তোর সাথে বাজে কথা বলে ধৈর্য নয় আমার এখন। যা বলছি তাই শোন। জি আচ্ছা বস, বলেন কি বলবেন। কাঁচা ঘুমটা আমার নষ্ট করে দিলেন। তোকে বিকেলে একটা কাজ দিয়েছিলাম না? কাজটায় তোর আরও লোক লাগা। আমি আরও কিছু ইনফরমেশন তথ্য দিচ্ছি। কালকের মধ্যে সমস্ত খোঁজ খবর আমার চাই। ভালো মানের ইনাম দেব। হেসে উঠল ওপাশের ব্যক্তিটি। বয়স তার 18 সুই সুই হবে বোধ হয়। সে কল্পের কথায় এক আত্মবিশ্বাস নিয়ে বলল, সমস্যা নেই বস, আপনার জন্য এই ফারুক সব তুড়ি মেরে করে দিবে। আমার আরও কিছু ছেলেপেলে আছে, সব ডিরে সব জায়গায় ছড়াইয়া দিই মনে। আপনার কোনো টেনশন করেন না। দরকার হলে আপনার বাড়ির সামনেও থাক মনে। ফারুক হেয়ার নো পেয়ার। ওকে, ঘুমা এখন, কিন্তু মনে রাখিস কাজ না হলে কিন্তু। আরে বস, বললাম তো নো টেনশন। আমি কি আপনার বিশ্বাসী না? খবর পাইয়া যাইবেন, মাটির নিচের খবর পর্যন্ত দিমু নাই না।
কল্প খট করে ফোনটা কেটে দিল। চোখ বন্ধ করে ভেতর থেকে শ্বাস নিয়ে বের হলো জায়ার রুম থেকে। নিজের রুমে ঢুকে দেখলো জায়া এখনো নড়াচড়া করছে, মানে এখনো জাগনাই আছে। সে নিঃশব্দে দরজা চাপিয়ে জিজ্ঞেস করলো, এখনো ঘুমাসনি কেন? কি সমস্যা? ঘুম আসছে না, মাথা ব্যথা করছে। হঠাৎ মাথা ব্যথা? হুম। কল্প স্থির থাকলো কয়েক মুহূর্ত, তারপর ডান হাতের তর্জনী আঙ্গুল নিজের কপালে চালিয়ে বলল, আচ্ছা আয়, মাথা টিপে দিই, ঘুম আসবে তাড়াতাড়ি। কল্প বিছানার এক কোণে বসতেই জায়া ড্যাব ড্যাব করে তাকালো ওর দিকে। রুমের নীল আলোয় চেহারাটা কেমন অন্যরকম লাগছে তার। কল্পর চোখের ইশারায় দিতেই জায়া বলল, না, তুমি আবার ছোটবেলার মতো মাথায় হাত বুলিয়ে দেওয়ার নাম করে চুল টেনে দিবে। হাসলো কল্প, গলার হাসির রেশ টেনে বলল, না সেরকম করবো না, আয়। জায়া কিছু সময় নীরবে কিছু ভেবে কল্পের কোলের উপর বালিশ রেখে মাথা রাখলো তাতে। কল্প ধীরে ধীরে জায়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জায়া আবেশে চোখ বন্ধ করে নিল। হঠাৎই কল্প বলল, আমার মনে হয় তোর কপালটা খারাপ স্যার। জায়া চোখ খুলে মাথা তুলে কল্পের দিকে দেখে বলল, সেটা কেন? তুমি কি করে জানো? বলছে খান বাড়িতে যে মানুষের বড্ড অভাব, নাহলে তোর আমার সাথে থাকা লাগে। মাঝে মাঝে তোর আমাকে সহ্য হয় না, আর আমার তোকে। তাও দেখ, তোরই আমার কাছে আসা লাগে। আরে আফসোস। কোথায় অভাব? বড় আম্মুরা তো আছেই। হ্যাঁ, এটা ঠিক যে সব সময় কিংবা রাত বিরেতে তাদের কাছে যাওয়াটা কেমন দেখায়। আগে আখি আপু ছিল, এখন তারও বিয়ে হয়ে গেছে। সেটাই তো বললাম। আচ্ছা ঘুমা, আর কথা না বলে। আমি কথা বলছি, তুমিই তো বললে আগে আগে। আচ্ছা মানলাম, এবার ঘুমা। তুমি কোথায় ঘুমাবে? আমার জায়গা তো আজ সোফায়, তুই মহারানী আছিস না। জায়া আর কোনো কথা বলল না। সে চোখ বন্ধ করে নিল। মাথায় ভাবনা আসলো অনেক কিছু। মূলত তাদের সম্পর্ক এভাবে ঠিক আছে কেন, যে বাড়ির লোকজন বিয়ে অবধি অস্বাভাবিক সম্পর্কে নিয়ে যেতে চাইছে বুঝে না সে। প্রায় বেশ কিছু সময় দুজনের মধ্যেই নীরবতা চললে হঠাৎ আবার কল্প রাশভারী কণ্ঠে ডেকে উঠল, জায়া, আমাকে কি সত্যি বিয়ে করলে কারোর কপাল পড়বে? বিয়ে করা যায় না? কল্পের কথায় অদ্ভুত কিছু একটা মিশানো ছিল। একদম আলাদা ঠান্ডা শীতল এক কণ্ঠ, এক অন্যরকম অনুভূতি। সে হঠাৎই এমন কথা বলায় জায়া বাকরুদ্ধ। মনে হলো আচানক এমন কথা শুনে চমকে উঠেছে সে। এমন সময় এমন একটা কথা শুনবে হয়তো আশা করেনি সে। শুধু আশা তো দূরে থাক, সে স্বপ্নেও ভাবতে পারেনি কল্প এরকম কথা বলবে তাকে। জায়া কল্পের কোলে মাথা রেখেই নিশ্চুপ হয়ে থাকলো কিছু সময়। আর কল্প উত্তরের আশায় চেয়ে আছে জায়ার দিকে। রাতের অন্ধকারে নীল আলোয় স্পষ্ট দেখতে পারছে একে অপরকে। পরিবেশে এক শীতল অনুভূতি জড়িয়ে পড়েছে। কল্পের দৃষ্টি একভাবে নিজের উপর স্থির আছে, অনুভব করছে জায়ার অস্থিরতা লাগছে নিজের ভেতর। কি উত্তর দিবে সে? অন্য সময় হলে হয়তো এক কথায় উত্তর দিয়ে দিত, অথচ এখন চেয়েও তা পারছে না। কোথাও একটা বাধা পড়ছে, নতুন করে ভাবা লাগছে সব। সে মাথাটা হালকা উঁচু করে কল্পের দিকে তাকালো। কল্পের দৃষ্টি তখন তার চোখে স্থির, যেন চোখের ভাষা বুঝে নিতে চাইছে। জায়া এবার শান্ত গলায় বিষয়টা অত গভীরে না করে কিছুটা মজা নিয়ে বলল, কারো কপাল পড়বে কিনা এটা তো আমার থেকে তুমি ভালো জানো। তুমি হাজবেন্ড হবে, বউ তোমার, সেই ক্ষেত্রে বউয়ের কপালটাও তোমার দায়িত্বেই থাকবে, তোমার উপর নির্ভর করবে সব। বিয়ে করা যাবে না কেন? তাই? তাহলে আমাকে বিয়ে করা যায়? আমি মনে হয় অতটাও খারাপ না যে বিয়ের পর কারোর কপাল পড়বে। তাহলে তো বিয়েতে না করার কোনো কারণে দেখি না আমি। অবুঝ না নিশ্চয়ই। বিয়ের পরবর্তী সময় কেমন হবে সেটা পরের বিষয়। বিয়েতে আর না কপাল পড়বে হ্যান করবে না। এক ঝটকায় মাথা তুলল জায়া। কল্প কি বলছে বোঝার চেষ্টা করতেই বলল, তুমি কি আমায় প্রপোজ করলে বিয়ের? মানে কি বললে? আর এভাবে কেউ কিভাবে? মুহূর্তের মধ্যেই কল্পের কণ্ঠস্বর পাল্টে গেল। সে চোখ ছোট ছোট করে বলল, তো এখন কি তোর মনে ভালোবাসা ফুল ফুটায় তারপর বলতে হবে? অত আজের টাইম নাই আমার। এমনিতেও তোর না করার চান্সও নাই। আমি জাস্ট তোকে বুঝালাম। জায়া ভ্রু কুঁচকে ফেলল। কল্পের কাছ থেকে সরে এসে চোখে চোখ রেখে বলল, তো আমাকে বোঝালে কেন? প্রেমে পড়েছো আমার? এসব প্রেম টেম বুঝি না আমি, জায়া। আর না বুঝতে চাই।
আমি মুখে যা বলি তাই সত্যি। তোর যদি প্রেম করে ইচ্ছা থাকে তাহলে বিয়ের পর করবো। জায়া এবার হতাশায় অস্থির হয়ে গেল। এরকম ডাইরেক্ট রহস্যময়ী মানুষকে বিয়ে করবে সে? মন চাইছে এক্ষুনি মাথায় বাড়ি দিতে। জায়া কল্পের কোল থেকে বালিশটা তুলে সেটা দিয়ে কল্পের শরীরে হালকা বাড়ি মেরে বলল, এই সরো তো তুমি এখান থেকে, যাও বিছানা থেকে, ঘুমবো আমি। বলে বালিশ কম্বল সব ঠিক করে নিয়ে সোজা হয়ে শুয়ে পড়ল সে। সাথে সাথে কম্বলটা দিয়ে মুখ অবধি ঢেকে নিল। কল্প হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ জায়ার ঢেকে রাখা মুখের দিকে চেয়ে থেকে হঠাৎই মুচকি হেসে মুখটা জায়ার কানের কাছে নিয়ে বলল, প্রেম করার ইচ্ছা আছে নাকি তোর? বিয়ে তো না চাইতে হচ্ছে, প্রেমটাও হয়ে যাবে, সমস্যা নেই। আপাতত বিয়েটা করি। জায়া কিছু বলল না। সে কম্বলের নিচে ঘাপটি মেরে অমনি শুয়ে থাকলো। কল্প নিজেও আর কিছু বলল না। অনেক রাত হয়েছে। সে সরে গেল বিছানা থেকে। আলমারির কাছে যেয়ে বিছানার দ্বিতীয় বালিশটা বের করে নিল। আবারও একবার তাকালো বিছানার দিকে। হতাশ হয়ে মনে মনে বলল, নিজের বিছানা অথচ নিজের জায়গা নেই, বাহ। ভোরের হালকা ঠান্ডা বাতাসে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতার ঢাকা পড়ে আছে। আকাশে অন্ধকার এখনো বিরাজমান, তবে ধীরে ধীরে তার রং পরিবর্তন হতে শুরু করেছে। সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছে। দূরের কিছু মসজিদ থেকে আজানের সুমধুর কণ্ঠস্বর ভেসে আসছে। আকাশের অন্ধকার ভেদ করে আলোর পথে আহ্বান জানাচ্ছে। সেই আজানের ভেতরে শূন্যতার এক পবিত্র সুরের মতো মিশে যায়। শান্তি এবং প্রেরণার অনুভূতি ছড়িয়ে দেয় চারপাশে। মাটির গন্ধ, স্নিগ্ধ বাতাস, আকাশের প্রথম আলোর মিষ্টি আভাস সব মিলিয়ে যেন একটি নতুন দিনের জন্মের মুহূর্ত। নিলয় এই সময় হেলে দুলে তার বাড়িতে ঢুকলো সম্পূর্ণ মাতাল হয়ে। এমনভাবে হাঁটছে যেন যে কোনো মুহূর্তেই মুখ থুবড়ে পড়বে মাটিতে। হাতে এখনো একটা মদের বোতল ধরে রাখা। তাকে দেখে পুরো উন্মাদ মনে হচ্ছে। সে বাড়ির ভেতর ঢুকে ধীর পায়ে নিজের রুমের দিকে যেতে লাগলে পেছন থেকে কারো কণ্ঠস্বর আশায় থেমে গেল। বাড়ি ফেরার সময় হলো তাহলে, মাতাল। পেছনে ঘুরল নিলয়। চোখ ছোট করে মধ্যবয়স্ক এক নারীকে দেখে হাসলো সে। কয়েক পা এগিয়ে এসে বলল, আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন সৎ মা? অসৎ? দেখে তো মনে হচ্ছে না আমার অপেক্ষা ছিলেন। আমাকে দিয়ে আপনার কাম কি? চোখ মুখ কুঁচকে ফেললেন তিনি। বিরক্ত হয়ে বলল, দূরে সরো বলছি, মাতাল কোথাকার। সারা রাত মাতলামি করেও মন ভরেনি, আবার এই অজাত বোতল নিয়ে আসছো। কি বলেন সৎমা? আপনি নিশ্চয়ই সারা রাত আমার জন্য জেগেছিলেন না? সারা রাত মন ভরে ঘুমানোর পরেই এখন বুঝতে পারছেন সে যাকে। এই অজাত কুজাত বজ্জাত এগুলো তো আমার নাম। আপনি শুধু আমার নিষ্পাপ বোতলকে দোষ দিচ্ছেন কেন? নিষ্পাপ? হ্যাঁ, কোন অকাম করছো এবার? হ্যাঁ, তোমার জন্য কালো বাড়িতে পুলিশ এসেছিল। বাড়িতে যে একটা ছোট বাচ্চা আছে সেদিকে খেয়াল আছে কোনো? পুলিশ? বাচ্চা? পুলিশ তো আসবে, এটা ওদের ডিউটি। এখানে বাচ্চার কি করার আছে? এবার যেন ফুঁসতে লাগলেন নারীটি। নিলয় হাসলো। হাহা করে গা জ্বালানো হাসি হাসছে সে। কিছুক্ষণ পর হাতের বোতলটা দেখিয়ে বলল, এই যে বোতলটা দেখছেন, এটা আমার লাস্ট বোতল। আপনার এই বিরক্তিকর বোঝ অজাত সন্তান এবারে ভালো হয়ে যাবে। সৎ মা অসৎ? বিয়ে করতে হবে যে। এরকম নেশা করলে কোনো ভালো মেয়ে বিয়ে করবে বলেন? যাকে উদ্দেশ্য করে বলল নিলয়, সে এবার বিরক্ত হয়ে চলে গেল সেখান থেকে। সকাল সকাল নামাজের জন্য উঠেছিলেন কিন্তু নিলয়কে দেখে বোধহয় ভালো মেজাজটা তার বিগড়ে গেল। নিলয় তবুও হাসছে যেন সে কোনো পাগল। সে গুনগুন করতে করতে নিজের রুমের দিকে চলে গেল। ভাবতে লাগলো, না, কিছু একটা প্ল্যানিং করতে হবে। তার আগে একটা ঘুম দেওয়া জরুরি। নিজের শান্তির জন্য হলেও তো ওই মেরে লাগবে আমার, যাকে দেখার মধ্যেই শান্তি পেয়েছিলাম। নিজের মনে নানান কিছু ভাবতে লাগলো সে, অথচ জানেই না আর কদিন পর সে মেয়ের বিয়ে হতে চলছে। ভোরের আজান কানে আসার সঙ্গে সঙ্গে অভ্যাস মতো ঘুম ভেঙে গেল জায়ার। সে ঘুম ঘুম চোখে উঠে বসলো বিছানায়। চোখ টেনে খুলতে পারছে না। ঘুমে চোখ বারবার বন্ধ হয়ে আসতে চাইছে। আরও ঘুম দরকার চোখের। সেভাবেই কিছু সময় থম মেরে বসে থেকে বিছানা থেকে নেমে গেল সে। গুটি গুটি পায়ে রুমের এক প্রান্তে কল্পের দিকে এগিয়ে গেল। রুমে কোনো সোফা না থাকায় মাঝামাঝি কাউচের উপর কোনো রকম জড়সড় হয়ে দু হাত বুকের মধ্যে বেঁধে ঘুমিয়ে আছে কল্প। যা কিছুটা হেলে কল্পের বাহুতে হালকা পাতলা ধাক্কা দিয়ে বলল, এ অল্প ভাই ওঠো, আজান দেয়। কল্পেরও কোনো সাড়া নেই। সে প্রতিদিন এলার্ম সেট করে ঘুমিয়ে গেলেও কাল আর করা হয়নি। জায়া নিজের
চোখ ঘষে পর আরও কতগুলো ডাক দিলেও কোনো কাজ হলো না দেখে এবার বিরক্ত হয়ে ডাকলো, আরে কল্পের বাচ্চা, অল্প উঠ, আজান দেয় কানে যায় না, আর কত ঘুমাবি? হঠাৎ চোখ খুলল কল্প। জায়া তা দেখে হাত সরিয়ে নিতে লাগলে কল্প হাতটা ধরে ফেলল, ঘুম ঘুম কণ্ঠে বলল, তুই সকাল সকাল আমাকে তুই তো করে করছিস, তো আমার রুমে? বাহ, সাহস তো কম নয়। হাত ছাড়ো। কোথায় তুই তুকারি করলাম? তুমি ঘুমের মধ্যে বোধহয় স্বপ্ন দেখেছো, এখন ডেকে দিলাম তাও দোষ? কল্প জায়ার হাত ছেড়ে কোনো রকম উঠে বসে বলল, সকাল সকাল মিথ্যা কথা বললি একটা, যা ভাগ পটের বিবি। তোমাকে ডাকাটাই আমার ভুল হয়েছে, বুঝতে পারছি তো আমি। জায়া গট পায়ে চলে গেল রুম থেকে। কল্প উঠে হাত পা নাড়াতে লাগলো, মনে হচ্ছে সব ব্যথা হয়ে আসে। উফ, এভাবে ঘুমানো যায় নাকি? হঠাৎ তার মনে হলো, না, বিয়ের পর এটাকে তোর রুমে রাখা যাবে না, নাহলে কারণে অকারণে এখানে রাত কাটানো লাগবে মনে হচ্ছে। 12টা থেকে 14টা, তখন এমনিই বেঁচে যাবে। সকাল 9টা। খানবাড়ির ড্রয়িং রুমটা প্রায় ফাঁকা, শুধু আফরোজা আর জায়া সোফায় বসে আছে। দুজনের দৃষ্টি জায়ার হাতে ধরে থাকা ফোনের দিকে। কিছুক্ষণ আগেই পুরো ড্রয়িং রুম ছিল একেবারে জমজমাট, গুঞ্জন, হাসি ঠাট্টা, আলোচনা, ঘর গোছানোর শব্দ আর খাবারের ব্যস্ততা। কিন্তু এখন একে একে সবাই চলে গেছে নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ কাজে। আজ বৃহস্পতিবার, সপ্তাহের এই দিনে খান বাড়ির চিরাচিত্ত ব্যস্ততা যেন বেড়েছে দ্বিগুণ। এক অদ্ভুত অস্থিরতা, আবার এক অদেখা আন্দোলন যেন জমাট বেঁধে আছে সবার মাঝে। বাড়ির পরিবেশ একটু একটু করে এক ধরনের উত্তেজনা গুঞ্জন করছে। কথা অনুযায়ী আগামীকাল শুক্রবার জায়া আর কল্পের বিয়ের আয়োজন, প্রস্তুতি চলছে পুরো দমে। আজকের দিনের কাজগুলো যেন শেষ না হলে কালকের দিনের শুভ কাজ শুরু হতে পারবে না, এটা মনে করে সবাই মিলে একযোগে নিজেদের সাধ্যমতো চেষ্টা করছে। পুরো বাড়িটিতে বিয়ের আমেজ লাগানোর চেষ্টা। মাঝে মাঝে নিচের কোনো এক রুম থেকে ছোট্ট ছোট্ট হাসির শব্দ ভেসে আসছে। বাড়ির কর্ত্রী মরিয়ম বেগম সাথে 2 ছেলের বউ ও নাত বউকে নিয়ে কী সব আলোচনা করছে। মাঝে মাঝেই হাসির শব্দ ভেসে আসছে সেখান থেকে। সিদ্ধান্ত হয়েছে শুধু কাছের আত্মীয় স্বজনদেরই আমন্ত্রণ জানানো হবে আপাতত, আর বাহিরের মানুষও বলতে যাদের সঙ্গে বাড়ির ঘনিষ্ঠ সম্পর্ক তারা সবাই আসবেন। আম্মু কি করছো? এমন করলে কিন্তু ফোন আর দেখাবো না তোমায়। হাতে ফোনটা সরিয়ে রাখতে রাখতে পাশে বাবু হয়ে বসে থাকা আফরোজাকে বলল জায়া। দুজনেই ফোনে কার্টুন দেখছে, আফরোজাও দেখছে, তবে শান্ত হয়ে দেখতে দেখতে মাঝে মাঝেই হাত চালিয়ে দিচ্ছে ফোনে। জায়া তা দেখে কিছুটা বিরক্ত হওয়ার ভান করেই বলল কথাটা। তার কথা শুনেই চোখের পাতা পিটপিট করলো রোজা, আদুরে গলায় বলল, তুমি ফোন দিবে না? আমি নানির দিব, বড় তাত্তুকে, কপ্পুকে নাতির দিব তোমার নামে, ইমাম পুত্তিরকে নালির দিব। হা হয়ে গেল জায়া। ফোনটা সাইডে রেখে চোখ বড় বড় করে তাকালো রোজার দিকে। রোজা নিজেও নিজের ডাগর ডাগর চোখে গাল ফুলে তাকিয়ে আছে জায়ার দিকে, যেন ফোনে এখন কার্টুন দেখতে না দিলে কেঁদেই ফেলবে। কিন্তু রোজার ভুলভাল উচ্চারণ শুনে হেসে ফেলল জায়া। শব্দগুলো সংশোধন করে দিয়ে বলল, ওটা নালিশ না, নালিশ। কপ্প না, কল্প। হিমান নয়, হেমান। আর পুলিশ নয়, পুলিশ। হ্যাঁ ওলো, আমি তো মানুষ না। তুমি ছোট মানুষ? এতটুকু পুচ্ছু কথা শুনে তো মনে হয় না ছোট মানুষ। কথায় কথায় নালিশ দেওয়ার কথা বলিস। আর এই পুলিশ কোথায় পেলি তুই? হ্যাঁ, রোজা এবার সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেল। গায়ের ফ্রকটা ঘুচানো দেখে সেটা নিজেই টেনে টেনে ঠিক করে কোমরে হাত দিয়ে বলল, কেন? সীমান্ত পুলিশ। হো হো হাসতে লাগলো জায়া। হাসতে হাসতেই আবারও সোফার শরীর এলিয়ে দিচ্ছে। রোজা চোখ মুখ কুঁচকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে জায়াকে। জায়া কিছুক্ষণ নিজের মতো হা হা করে হেসে ঠিক হয়ে বসে রোজার হাত ধরে নিজের কাছে টেনে বলল, আচ্ছা মানলাম হেমান চাচু পুলিশ, কিন্তু তুমি কি জানো যারা বেশি ফোন দেখে পুলিশ তাদের ধরে নিয়ে যায়? রোজা চট করেই বলল, তাহলে তোমাকে কেন নিয়ে যায় না? তুমি অনেক ফোন দেখো। হতভম্ব অবাক হয়ে তাকালো জায়া। নিজের কথায় যেন নিজেই ফেঁসে গেল সে। হাসি থামিয়ে নিজের মনে কথা গুছাতে লাগলো কি বলবে এখন। এরই মধ্যে দেখা গেল উপর থেকে কল্প নেমে আসে। পুরো ফর্মাল লুক তার,
গাঢ় নীল শার্ট সঙ্গে কালো কোট প্যান্ট পরিহিত সে। হাতের দামি ঘড়ি শোভা পাচ্ছে, চুলগুলো পরিপাটি করে সেট করা, বেশ লাগছে তাকে। অন্যমনস্ক হয়ে নামছে সে, এক হাত পকেটে রেখে অন্য হাতে ফোন কানে ধরে আসে সে। বোধহয় কারোর সাথে ফোনে কথা বলছে। রোজা কল্পকে নামতে দেখেই জায়ার কাছ থেকে ছুটে গেল কল্পের কাছে। কল্পের সামনে যে মাথা উঁচু করে দাঁড়ালে কল্প রোজাকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা শেষ করে ফোনটা পকেটে রেখে দিল। তারপর রোজাকে কোলে তুলে বলল, কিছু বলবে মাম্মা? রোজা কিছু না বলে মাথা ঝাঁকালো। কল্প হেসে বলল, তাহলে বলে ফেলো, শুনে কি বলবে আমার ছোট মাম্মাটা? রোজা এবার কোল থেকে হাত বাড়িয়ে জায়াকে দেখিয়ে বলল, পুপিকে পল্লীতে দাও, পুপি অনেক পুন দেখে। হাসলো কল্প। সোফায় জায়াকে দেখে সেদিকে গিয়ে বলল, আসলে তোর ফুপিকে পুলিশে দেওয়া উচিত মনে হয়, বড্ড বাজে হয়ে গেছে। জায়া মুখ তুলে কল্পকে ভালোভাবে দেখে নিয়ে বলল, নিজের কাজে যাও না বাপু, শুধু শুধু ওর কথা তাল মারছো কেন? তাল মারছে? তুই নিজে তো সারাদিন বাসায় বসে বসে ফোনের মধ্যে ডুবে থাকিস, আবার রোজাকে এখন নিজের সঙ্গে সঙ্গে ফোনে ঢুকেছিস। কল্প কি বের হচ্ছ? ওদের কথার মাঝেই মারিয়া আস্তে আস্তে বলল কথাটা। কল্প রোজাকে কোল থেকে নামিয়ে বলল, হ্যাঁ কেন? আজ তো শপিংয়ে যেতে হবে, কাল বিয়ে কেনাকাটা করতে হবে না তার? নাকি সবাই পুরনো জামা কাপড় পরে বিয়েতে বসে যাবে, কোনটা? হ্যাঁ তো তোমরা করো, এখানে আমি কি করব? চট করেই মারিয়ার দিকে তাকালো জায়া। বিয়ের জন্য শপিং, উফ, সে হতাশ, বড্ড হতাশ। সবটা কেমন অস্বাভাবিক লাগছে তার। জায়া নিশ্চুপে একবার কল্পের দিকে তাকিয়ে আবার ফোনে মনোযোগী হলো। কিছু বলতে পারছে না সে। মারিয়া এসে জায়ার পাশে বসে বলল, আজব আজব কথা বলো তুমি কল্প, এটা কোনো কথা হলো? কেমন গা ছাড়া ভাব দুজনেরই, যেন দায়বদ্ধ হয়ে বিয়ে করছো। একটু থেমে আবারও বলল, তোমার বিয়ে তোমার বউ, আর তুমি যাবে না? তোমার ভাই তো পার্টি অফিসে পড়ে থাকে সারা বছর, সে ব্যস্ত। বাকি থাকে হিমান হেমায়েত, তারা আজ সকাল সকাল বেরিয়েছে। হিমান ছুটিতে আছে, তবুও কোনো এক স্যারের ফোন আসে, দৌড় দিচ্ছে। হেমায়েতের সামনে ম্যাচ আছে, সে প্র্যাকটিসে গেছে। আর বাকি কেউ তো যাওয়ার মতো না, তাহলে এখন বাকি থাকে কে? তুমি। একটানা কথা বলে থামলো মারিয়া। কল্প সবই শুনলো। হাতের ঘড়িতে সময় দেখে নিয়ে শান্তভাবে বলল, আচ্ছা আচ্ছা, তোমরা বসুন্ধরা যাবে তো? কখন যাবে বলো, আর পৌঁছে না হয় ফোন দিও, আমি অফিস থেকে চলে যাব না হয়। বলেই কল্প বেরিয়ে গেল। তবে বের হওয়ার আগে এক পলক জায়ার দিকে তাকাতে ভুলল না। জায়া নিজের সম্পূর্ণ মনোযোগ ফোনে দিয়ে রেখেছে তখন। কল্প বের হতেই মারিয়া হেসে জায়াকে বলল, কি ননদিনী, লজ্জা পাচ্ছ নাকি? ফোন থেকে মাথা তুলতেই চাইছো না? জায়া চট করে ফোন থেকে মাথা তুলে বলল, লজ্জা? লজ্জা আবার কি? এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি লজ্জা পাচ্ছি না, কিন্তু আমি শপিং করতেও চাচ্ছি না। আজাইরা লাগছে সব। ওমা, কি বলো এসব? বিয়ে কি আজাইরা লাগে তোমার কাছে? এটা কিন্তু জীবনে একবারই হয় ননদিনী, পরে কিন্তু আফসোস হবে এখন কিছু না করলে। আখির বিয়েতে তো কত কিছু করলে হই হই করে, এখন নিজের বিয়েতে এমন করলে হবে? জায়া এবার মারিয়ার দিকে ঘুরে বসে তার হাত ধরে বলল, ভাবি তুমিই বলো, তোমার কাছে এমন সম্পর্ক অস্বাভাবিক লাগছে না? কেমন না, যাকে ভাই ভাই বলে ডেকে এসেছি, এখন এই সম্পর্কের পরিবর্তন হতে চলেছে। সব হঠাৎই হচ্ছে না একটু? আর তাছাড়াও এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ দেখি না আমি। ভাবি তুমি ভাবো সম্পর্কটা কতটা অস্বাভাবিক হচ্ছে। মারিয়া জায়ার মনোভাব, তার ভেতরের দ্বন্দ্ব বুঝতে পেরে ওর মাথায় হাত রেখে নম্র গলায় বলল, এত ভাবছো তুমি? একটা সম্পর্ক শুরু করার আগে সত্যি কি তার ভবিষ্যৎ জানা যায় সায়া? আমাকে আর তোমার ভাইকেই দেখো না, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হলো। আমরা কি সুখে নেই? অবশ্যই সুখে আছি। আমি তোমার ভাইয়ের সাথে খুব ভালো আছি, আমাদের এখন একটা মেয়েও আছে। অথচ আমরাও কিন্তু বিয়ের আগে নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে পারিনি। অচেনা অজানা মানুষের সাথে হঠাৎই সম্পর্ক জুড়ে গিয়েছিল, এটা অস্বাভাবিক নয়? সেখানে তুমি কল্প, তোমরা একে অপরকে চিনো, জানো। হঠাৎ করেই তো সম্পর্কে বদল হবে না, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তোমার অজান্তেই। তবুও তো অস্বাভাবিক না?
ভাবি আমাদের মধ্যে ভাই বোনের সেই দায়িত্ব কেয়ার ছাড়া সেরকম কোনো নজরে দেখা বা ভালোবাসাটা নেই, কিন্তু তোমার মনে হয় না আমাদের একটু সময় দেওয়া দরকার ছিল? রোজা হাতে করে একটা আপেল এনে মারিয়ার সামনে ধরে মা বলে ডাক দিয়ে আপেলটা দেখিয়ে মারিয়া আপেলটা হাতে নিয়ে বলল, কি কেটে দেব? তাও মারিয়া উঠল বসা থেকে, যাওয়ার সময় জায়াকে বলল, হ্যাঁ, আমিও ভেবেছি সময় দেওয়া দরকার, আবার ভাবছি সময় না দিলেও সমস্যা হবে। তোমাদের মাথায় বাড়ি দিয়ে কেউ তো আর বলে নাই যে শুরুতেই হাজবেন্ড ওয়াইফ হতে হবে। আমি বলছি এত ভেবো না, আমার দেবর কিন্তু মানুষ হিসেবে খারাপ না, হাজবেন্ড হিসেবেও খারাপ হবে না। অবশ্যই আমার থেকে তুমি তাকে বেশি চিনো, রিল্যাক্স।